এখানে আমি দিই নেই। এটাতে কোনো প্রবলেম ফেস করছেন? ভাইয়া এই সার্কেলটার নিচে যে একটা ব্লু কালার একটা ইয়ে দিছে যে ইয়েলো কালারের, এই যে আচ্ছা, আপনাদের ইয়ার সার্কেল। টুলটা দেখাইছিলাম আমি, পাথফাইন্ডার দেখাইছি না? জি স্যার। তৌফিক, এখন বলেন না পাথফাইন্ডার দিয়ে কিভাবে করব। দেখেন, সার্কেল, এটার চারপাশে আমি একটা ব্লু সার্কেল দিব, এটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হবে, পেস্ট ইন ফ্রন্ট হবে, অর্থাৎ একটার উপরে আরেকটা পেস্ট হবে একই জিনিস। ওটার একটা কালার ইয়েলো দিয়ে এটাকে আমি চারদিক দিয়ে শিফট আর অল্টার ধরে বড় করে দিলাম, এতটুকু বড় করে দিয়ে লাইন টুল দিয়ে একদম এর মাঝ বরাবর আমি একটা লাইন টানবো, কারণ আমাকেও ডিভাইড করতে হবে। এবার লাইনটা আর সার্কেলটা সিলেক্ট করে উইন্ডোজ থেকে পাথফাইন্ডার এনে এটাকে ডিভাইড করে দেন, করে আনগ্রুপ করে অর্ধেকটা বাদ দিয়ে দেন, আর এটা যাবে আপনার নিচে। হয়ে গেল। এটাতে আর কোনো প্রবলেম হওয়ার মতো কিছু নাই, ওইটা দেখালাম পাথফাইন্ডার দিয়ে করতে পারে। আচ্ছা, ওইটার আরেকটা শর্টকাট টুল দেখা দিই, এটা কিন্তু আরেকটা শর্টকাট ওয়েতে করা যায়। করা যায় কি হবে জানেন? এটা হচ্ছে আমরা সিজার টুল ইউজ করব। সিজার টুল, সিজার টুল দেখাইছিলাম, সিজার, কেচি, সিজার টুল, সিজার টুলটা দেখেন। সিজার টুল দেখাইছি? তাহলে তো ইজি, আরো ইজিলি করতে পারবেন। সার্কেল নিয়ে এখানে আপনার সিজার টুলটা যেন কই, এই যে সিজার টুল, এই যে আপনার ইরেজার টুলের নিচ ভিতরে রাইট ক্লিক করলে সিজার টুল পাবেন। এখন এখান থেকে যেখান থেকে কাটার দরকার দুইটা ক্লিক করে কেটে দেন, অর্ধেক হয়ে যাবে। এই যে সিম্পল। এর উপর আরেকটা সার্কেল বানাইলেই তো হয়ে গেল। এই যে এটার কালার চেঞ্জ করে দেন, তাইলে বুঝবেন। এটা না পারার মতো কিছু নাই, ট্রাই করবেন, চিন্তা করেন নাই। আচ্ছা, এটা গেল। এটার প্রবলেম মেইন যে ডিজাইনটা ছিল ওটা তো দেখাইলাম অলরেডি। এটাতে কোনো প্রবলেম আছে? ট্রাস্ট এক্স মেইন প্রবলেমটা তো দেয়, স্প্লিট ইনটু গ্রিড করবেন, শিয়ার টুল দিয়ে কার্ভ করবেন, দ্যাটস ইট। প্রবলেম আছে এটায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইম নষ্ট করা যাবে না আজকে। তাহলে এটাও বাদ, মুভ করলাম কিন্তু। এটা ওকে, গ্রুপে একজন পিক দিছেন, কোন গ্রুপে পিক দিছেন? মেসেঞ্জারে নাকি? এইটা, এটা তো দেখালাম আমি, দেখলামই তো এখন। আচ্ছা, এফবি গ্রুপে। ওরে আল্লাহ, আমারে কেউ উঠায় নাও। একটা রেক্টাঙ্গেল নিলেন যেটার কালার হচ্ছে কি, কপি করেন এটাকে, এটাকে আমরা কপি করি, দাঁড়ান। কাট, কাট করার দরকারই নেই, কাট কেন করবেন? তাড়াতাড়ি করতে ছবি বড় হয় না, এখন তাড়াতাড়ি ছবি আসে না। আজব কাণ্ড দেখি। এটার কালার কি? এই ব্ল্যাকটা নিলাম। আমি আবার পলিগন টুল দিয়ে পলিগন শেপ বানান, এখানে একটা ধরেন এরকম পলিগন শেপ, এইরকম, এত বড় না, ধরেন এরকম এই শেপটা এখানে আছে, এটার কালার হচ্ছে এটা, ঠিক আছে? এবার
আরো পলিগন আছে আমার এখানে, এখানে একটা পলিগন, ধরেন এই সাইজের, এইটারই 3টা কপি, যেটা ওর থেকে আরো ছোট ছোট। আপনারা এক্সাক্ট সাইজ অনুযায়ী বানায়, আমি জাস্ট দেখাইতেছি আপনাদের। এরকম তো দেখেন তো, কাটের এরিয়াটা বোঝা যাচ্ছে যে চলে আসছে অলরেডি। ধরেন এরকম, এটা একটু বড়, এন্ড এটার মাঝখানে ছবিগুলো ক্লিপিং মাস্ক করা। তার আগে এটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করলাম, তিনটাকে করে ছোট করে দিলাম। ছোট করে এই তিনটার কালার দিলাম আইড্রপার দিয়ে ইয়েলো কালার, এই কালারটাই দিলাম। দেন এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ছোট কপি করে এর মাঝখানে আপনি ছবি ক্লিপিং মাস্ক করেন। দেখেন তো এটা আসছে নাকি। আর পিছনে যে রেক্ট্যাঙ্গেলের চিন্তা করতেছেন, এই পাশে একটা রেক্ট্যাঙ্গেল নেন, এই যে এই এরিয়াটা, এভাবে একটা রেক্ট্যাঙ্গেল বানান। বানানোর পর এটারও কালার এইটা দিবেন, দিয়ে পিছনে পাঠায় দেন। হইছে কাট এরিয়াটা। সিম্পল, খুবই সিম্পল, খালি আপনাদের একটু চিন্তা করতে হবে। সবকিছু কমপ্লেক্স করে চিন্তা করার দরকার নাই। এটাতে কোনো প্রবলেম আছে? এটাতে কোনো প্রবলেম থাকারই কথা না। ওই তীর চিহ্নটা বাদ দিয়ে, এই যে তীর চিহ্নটাতে আপনাদের প্রবলেম, রাইট? তীর চিহ্নটা এটা বাদ দিয়ে আর কোনো প্রবলেম আছে? মনে হয় না। তীর চিহ্নটা বানাবো কি হবে? আপনি কেমনে দেখাই, ধরেন একটা লাইন বানাইছেন এরকম, যদি ওটা এক্স্যাক্টলি বানাইতে হলে আমাদের পেন টুল লাগবে। আমি এভাবে দেখাই, লাইন বানাইলাম। লাইন বানানোর পর সিলেক্ট করে আমি যদি উইন্ডো থেকে স্ট্রোকে যাই, নিচে নামবেন, স্ট্রোক, এখানে দেখেন অনেকগুলো প্যানেল আছে। এইখান থেকে আপনারা ড্যাশ ক্রিয়েট করতে পারবেন। এই ড্যাশ লাইন লেখাটা ক্লিক করলে আপনার এখানে ড্যাশ ক্রিয়েট হয়ে যাবে। এন্ড এখানে আপনি যত পয়েন্ট দিবেন ড্যাশের সাইজগুলা ডিপেন্ড করবে, ঠিক আছে? আপনি এখানে ড্যাশ, তারপরে আপনি গ্যাপ ডিফাইন করে দিতে পারবেন যে কতটুকু গ্যাপ, মানে একটা ড্যাশ হইলো 11 পয়েন্টের, তারপরে হচ্ছে 20 পয়েন্টের একটা গ্যাপ দিলাম। তারপর আরেকটা আমি ড্যাশ বানাইলাম হচ্ছে 25 পয়েন্টের, এবং তারপরে গ্যাপ দিলাম 5 পয়েন্টের। তারপরেরটা বানাইলাম 15 পয়েন্টের ড্যাশ, তারপরে বানাইলাম 50 পয়েন্টের গ্যাপ। এখন দেখেন এখানটায় 11 পয়েন্টের দেখেন ড্যাশ, তারপরে 20 পয়েন্টের গ্যাপ, আবার 20-এর হচ্ছে আপনার 25 পয়েন্টের ড্যাশ, 5 পয়েন্টের গ্যাপ। তো আপনি এখানে যেই মানটা যেভাবে দিবেন আপনার গ্যাপগুলাও সেম ভাবে ক্রিয়েট হবে এখানে ড্যাশগুলো। তো এটা ড্যাশ আপনি ম্যানিপুলেট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো এটার হচ্ছে স্ট্রোকের কাজ এখানে। এটা বাদ দিয়ে আর হচ্ছে আপনার যেটা করা যায়, স্ট্রোকটা অফ করে দিলে, ড্যাশ লাইনটা অফ করে দিলে আপনার ডট লাইনগুলো চলে যাবে। আর এইখানে যেটা আছে ক্যাপ, এগুলা হচ্ছে স্ট্রোকের ক্যাপ। এই যে আপনার স্ট্রোকটা না, লাইনটা স্ট্রোক, স্ট্রোকে কাজ করবে। এটা কিন্তু আপনার কোনো ফিলের মধ্যে কাজ করবে না, হ্যাঁ, যে স্ট্রোকে কাজ করবে। সো স্ট্রোকের এই ক্যাপগুলো হচ্ছে, এটা বাট ক্যাপ বলতে এখানে কোনো ক্যাপ নাই, মানে এটা স্ট্রোকের অ্যাঙ্কার পয়েন্ট শেষ হচ্ছে এখানে, দাগটাও এখানে শেষ। বাট ক্যাপ করা দিলে সুন্দর একটা টুপির মতো পুরো দেয় মাথায়, চারকোনা গোল, চারকোনা রাউন্ডেড ক্যাপ, বুঝে গেছে? আর এটা কর্নারের ক্ষেত্রে, যখন আপনি কোনো রেক্ট্যাঙ্গেল নিবেন বা যে কোনো শেপ নিবেন না কেন, ওর কর্নারটা থাকবে, তখন এই কর্নারটার যে স্ট্রোকটা ওইটাকেও ম্যানিপুলেট করবো। ওই দেখেন বুঝছেন এই দুটা। আর এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক, ঠিক আছে? স্ট্রোকটা এখন মানে পাথের মাঝখানে, মানে মাঝখানে হচ্ছে পাথ আর দুই পাশে স্ট্রোক সমানভাবে ভাগ করা। এটা আপনি কোন দিকে যাচ্ছেন? আপনি যদি চান স্ট্রোকটা ভিতরের দিকে আনতে, এটা ক্লিক করবেন, দেখেন পাথের ভিতরে চলে আসছে স্ট্রোক, এটা দিলে পাথের বাইরে চলে যাবে স্ট্রোক, আর এটা দিলে পাথ একদম মাঝামাঝি থাকবে। তো স্ট্রোক দিয়ে এভাবে আপনি ওই ড্যাশগুলো বানাতে পারবেন। যদিও ওই শেপটা, মানে ওই প্যাঁচানো যে শেপটা, এটা বানাইতে আপনার পেন টুল ইউজ করতে হবে। তো এটা আমরা এখন দেখবো না, ওটা কোনো ফ্যাক্ট না। ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ
যেটা আপনাদের এখন ইস্যু সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ। আপনি গুগলে গিয়ে ট্রান্সপারেন্ট ইমেজ বলা হয়, যেগুলোর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, ওগুলোকে বলা হয় ট্রান্সপারেন্ট ইমেজ। যে কোনো কিছুর পিছনে যখন ব্যাকগ্রাউন্ড থাকে না সেটাকে বলা হয় ট্রান্সপারেন্ট ইমেজ। আর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া এক্সাক্ট ট্রান্সপারেন্ট ইমেজ পাওয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। দ্যাটস ওয়াই আমরা এখানে যদি সার্চ দিই যে আপনার ধরেন ম্যান স্মাইলিং পিএনজি, ট্রান্সপারেন্ট ইমেজ সবসময় পিএনজি হয়, হ্যাঁ, কখনো জেপিজি আকারে হয় না। এই যে এখানে দেখছেন না চেক চেক মার্ক, এগুলা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট ইমেজ, ঠিক আছে। এখন এখানে সবকিছু যে সবসময় ট্রান্সপারেন্ট হবে তা কিন্তু না, কারণ গুগলে আগে দিত ট্রান্সপারেন্ট ইমেজগুলা, বাট এখন দেয় না, কেন জানি দেয় না। এখানে ট্রান্সপারেন্ট ইমেজ সার্চ করার সময় অবভিয়াসলি টুলসে যাবেন, যাওয়ার পর সাইজ দিয়ে দিবেন লার্জ, তাহলে হাই রেজুলেশন ছবিগুলা ট্রান্সপারেন্ট ইমেজ যদি থাকে আপনার সামনে শো আপ করবে। যেমন এই যে এই ছবিটা, ওটাই তো এই ছবিটা মনে হয়। এটাকে এখান থেকে রাইট ক্লিক করে সেভ অ্যাজ দিবেন, সেভ ইমেজ অ্যাজ। এই দেখেন সেভ কি আকারে হচ্ছে, পিএনজি আকারে। এখান থেকে ছবিটা ধরেন পিএনজি ট্রান্সপারেন্ট আপনি বার করছেন, এটাকে আপনি রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দিবেন, দেওয়ার পর এখানে কি আকারে আসছে, পিএনজি আকারে। তো সেভ করেন, পিএনজি আকারে সেভ হয়েছে। লেটস সি এটাকে ওপেন করেন ইলাস্ট্রেটরে, দেখেন এটা ট্রান্সপারেন্ট কি না। ট্রান্সপারেন্ট, মানুষের একটু বোকা বানালে, এটা কি আদৌ ট্রান্সপারেন্ট না। তো এইভাবে আপনাদের একটু ট্রান্সপারেন্ট ইমেজগুলা প্রথম অবস্থায় খুঁজে বার করতে হবে। আমরা যখন ফটোশপ শিখে যাব তখন ইজিলি আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ করতে পারবেন। তো এরকম আর কি ট্রান্সপারেন্ট ইমেজ খুঁজে বার করতে হবে। আচ্ছা দেখি এ কোথায় যায়, কোন ওয়েব পেজে যায়। পিএনজি ফাইল ইমেজ ট্রান্সপারেন্ট, এখান থেকে আমি কপি করি, কপি করার অপশন নাই। ডাউনলোড করতে দিবেন, এটা কোন ওয়েবসাইট, পিএনজি উইং, ডাউনলোড পিএনজি ফর ফ্রি, ডাউনলোড করেন দেখি। এই যে ডাউনলোড হয়েছে, এখন দেখি এটা কি আমার ট্রান্সপারেন্ট কিনা। এই যে এবার ট্রান্সপারেন্ট আসছে। তো এইভাবে আপনাদের একটু গুগল থেকে খুঁজে বার করতে হবে আপনাদের, বুঝতে পারছেন। আমরা যখন ফটোশপের ক্লাস করব দেখুন আমরা ইজিলি করতে পারবো। তো ব্যাকগ্রাউন্ড গুলো এইভাবে ট্রান্সপারেন্ট ইমেজ খুঁজে বার করতে হবে। তো এটাতে ওইটা ছাড়া আর কোনো প্রবলেম আছে আপনাদের? আগের কথা না, তাড়াতাড়ি বলেন, আধা ঘন্টা শেষ কিন্তু। প্রথম ভাইয়া জি ভাইয়া অনেক সময় ফন্ট নামার পরে যে ফন্টটা যেমন ওপেন সেন্স বা এরকম ফন্ট মনস্টার ফন্টগুলো নেওয়ার পরে এগুলো যখন আমরা ছোট করে ফেলি ওটা অনেক সময় দেখা যায় না, ফেটে ফেটে জায়গা। কি করে ফেললে ফেটে যায়? ফন্টগুলো যখন একদম ফন্ট ফন্ট মানে কোনো ফন্ট নিয়ে হ্যাঁ, ফন্টগুলো কি করলে? একটা লেখা লিখলাম, হ্যাঁ ওই লেখাটাকে যখন ওই যেভাবে ফ্লায়ারে আছে ফ্লায়ারের সাইজে যখন ছোট করে ফেলি তখন ওগুলো ফেটে ফেটে যায়, হ্যাঁ, দেখা যায় ফ্লায়ারের না। সাইজে ছোটগুলো তো ফেটে যাবেই, কারণ ফ্লায়ারে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে কি ইমেজ কম্প্রেস করা এবং ওইটা রেজোলিউশন কমানো এবং ওইটা ফ্লায়ারের ওই সাইজে বানানো। কিন্তু এই সাইজের আচ্ছা ছোটগুলো তো ফেটে যাবে, কারণ এই সাইজটা অনেক ছোট। আপনাদেরকে যেটা বললাম যে ফ্লায়ারের আপনি সাইজ যদি রাখেন প্যারাগ্রাফের হ্যাঁ, জন্য 7-এর নিচে নামবেন না, 7 পর্যন্ত আচ্ছা আপনারা রাখতে পারেন। স্ট্যান্ডার্ড ফ্লায়ারের প্যারাগ্রাফের সাইজ হচ্ছে 9 বা আচ্ছা 10। যেমন আমি এটাকে যদি কন্ট্রোল টি দিয়ে 9 পয়েন্ট দিয়ে দিই, এরকম যদি আপনি রাখেন কিংবা লেখেন, আপনি এখন দেখতেছেন অনেক ছোট, এটা কোনো ফ্যাক্ট না, যখন প্রিন্ট হবে তখন এটা ঠিকই জায়গা মতো বসে যাবে। কিংবা আপনি 10 রাখেন এরকম, কিন্তু আপনি যে এখন ডিজাইনে ফ্লায়ারের ডিজাইন যেটা দেখে করবেন ওইটার সাইজে করলে ফাটতে পারে, বিকজ ওইটার রেজুলেশনও কম, সাইজও কম। তো ওইটার আচ্ছা। সাইজ তো ফলো করলে হবে না। আরটা হচ্ছে যে ওটা যখন আমি টেনে বড় করি ঠিক আছে ওটাও ঠিক মতন বসে, কিন্তু যখন আমি ছোট করি ছোট করে কালারটা টেনে দিই অনেক সময় সেটাকে আর দেখা যায় না। বেশি ছোট করলে তো ওটাও কি দেখা যাবে। মানে কালার যে কালারটা ফ্লায়ারে থাকে ওই কালারটা যখন আমি ড্রপার দিয়ে টেনে দিই তখন ওইটা দেখা যায় না। যেমন এই পাশে এই যে লেখাগুলো লিখছে ফ্লায়ারটার মধ্যে নিচে দিয়ে অ্যাড্রেস, তারপর ওয়েবসাইটে যে অ্যাড্রেস গুলো ওগুলো যখন আমি টেনে ওটা সাইজের মতন ছোট করে কালারটা দিই অনেক সময় কালারের জন্য আর দেখা যায় না লেখাগুলো ঠিক মতন ছোট হ্যাঁ, করে তখন মানে যে একটু। সাইজ ছোট যে দেখা যাবে কিভাবে? এটার মধ্যে যদি আপনি এখন লাইট কালার এই এত ছোট সাইজের মধ্যে
যদি আপনি লাইট কালার ইউজ করেন এরকম, আপনি তো জীবনও চোখে দেখতে পারবেন না, আমি দেখতে পারবো না। এই যে সো প্যারাগ্রাফের জন্য সব সময় যেটা আমি আগেও বলছি, অ্যাকসেন্ট কালার আর প্রিমিয়াম কি বলে প্রাইমারি কালার, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? তো প্যারাগ্রাফ সবসময় ডার্ক কালার ইউজ করাটা বেটার, প্রিফারেবল। যত ছোটই হোক না কেন আপনি ইজিলি পড়তে পারবেন, ঠিক আছে? এই ঠিক জন্য আছে স্যার। ডার্ক কালারটা প্রাইমারি কালার হিসেবে রাখা হয়, যাতে লেখাগুলো ইজিলি পড়া যায়। এটা তো কালার থিওরিতেই বলছি আপনাদেরকে। স্যার আরটা যে শেড টুলটা যেটা দেখাইছিলেন, শেড টুল, শেড টুলটার কাজটা আরেকবার যদি একটু দেখা দিতাম শেপ ভালো টুল, হতো। SHEER শেড টুল, এই যে টুলটা। এটা হ্যাঁ হ্যাঁ, এটা তো শেড শেয়ার টুল। টুল। এটা কি করে, যে কোনো শেপকে অ্যাঙ্গেলে কার্ভ করে। এই যে একটা শেপ সিলেক্ট করে আপনি শেয়ার টুলে ডাবল ক্লিক করে এখানে অ্যাঙ্গেলে একে ওর হরাইজন্টালি অ্যাঙ্গেল ডিফাইন করবে, আর এটা হচ্ছে ভার্টিক্যালি ওর অ্যাঙ্গেলটা ডিফাইন করবে। এই আর স্যার এটা দিলে আপনাকে পুরো প্রজেক্টটাকে 360 ডিগ্রিতে ঘুরায় আর কি। যদিও 360 না, মানে এটা হচ্ছে নৌকার যে বইটা হয় না ওইরকম করে ঘুরে আর কি, নট 360, 3Dর মতো ঘুরতে থাকে শেপ। এটা দিয়ে ভার্টিক্যালি, এটা দিয়ে হরাইজন্টাল, এই এটার কাজ হচ্ছে এটাই, কার্ভ করা। এটা দিয়ে করলে বেনিফিট কি, আমরা এক্সাক্ট অ্যাঙ্গেলে কাট করতে পারি। বুঝতে পারছি স্যার। সো আমরা আমাদের এখন ব্রোশিওর ডিজাইন শুরু করলাম। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অনেকে করেন নাই, আমি কিন্তু অ্যাসাইনমেন্ট আমি দেখছি তুলনামূলক ক্লাসের থেকে অনেক কম। সো যারা করেন নাই, কেন করেন নাই? স্যার আমার শরীরটা ভালো না স্যার, অ্যান্টিবায়োটিক চলতেছে, মারাত্মক পিঠ আর কোমরে ব্যথা স্যার। মানে কম্পিউটার সামনে বসতে শ্যাডো খুব কষ্ট হচ্ছে দেওয়ার স্যার। পর এক্সপোর্টে দিলে দেখা যায় না, শ্যাডোর অ্যামাউন্ট যদি কম থাকে, ইমেজ আকারে র্যাস্টার যখন হয়ে যায় তখন অনেক সময় আসে না, ঠিক আছে? তো এটা র্যাস্টার এফেক্ট, যখন আপনি ইলাস্ট্রেটর দেখেন, আপনি ভেক্টর হিসেবে দেখেন, তখন দেখা যায় ওটাকে র্যাস্টারে কনভার্ট করলে অনেক সময় আসে না। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা দেখে দিব না, বিকজ আমি কমেন্ট দিছি, টাইম নাই, দ্যাটস ওয়াই আমরা অ্যাসাইনমেন্ট আমি পরে আপনাদের সবাইকে কমেন্ট দিয়ে দিব যাদেরটা দেখি নাই। সো আমি প্রথমে এইটা করতে চাইছিলাম, কিন্তু এটা করবো না কেন, এটা আপনারা পারবেন। এটা কি দিয়ে করছে বলেন দেখি? একটা অ্যাঙ্গেল বানাতে পারলে বাকি অ্যাঙ্গেলগুলো বানাতে পারবেন, শিয়ার টুল দিয়ে বানানো। সিম্পল থিং, খুবই সিম্পল। খালি আপনি এই শেপটা যদি বানান, বাকি শেপগুলো সেম, জাস্ট পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করে করে বানাইতে হবে আপনাকে। তো এটা পারবেন, বাট আমি করবো হচ্ছে এইটা, এই পেজটা করব, আপনারা করবেন এই পেজটা, ঠিক আছে? এখন দেখেন, এই পেজটা করলে আমরা নতুন একটা মজার জিনিস শিখবো। সো আমরা এই ফ্লায়ারটা করব, সরি ব্রোশিওরটা, ট্রাইফোল্ড ব্রোশিওর। সো আগে আমাদের লেআউটটা বানিয়ে নিতে হবে। আমি লেআউটটা করে নিই। ট্রাইফোল্ড ব্রোশিওর আমরা বানাবো। সো ক্রিয়েট নিউ ডকুমেন্টে গেলাম, এখানে নাম দিলাম হচ্ছে ট্রাইফোল্ড ব্রোশিওর। প্রিন্টে যে আমরা কি নিব, A4 সাইজ নিব এবং ওরিয়েন্টেশন হবে ল্যান্ডস্কেপ, কনভার্টেড হবে ইঞ্চিজে, ঠিক আছে? ইঞ্চিজে হবে। ল্যান্ডস্কেপ হবে। আর্টবোর্ড আমাদের দুইটা, কারণ দুই সাইড আমরা করব, যদিও আমি অ্যাকসেপ্ট করবো, আমি একটা, আচ্ছা দুইটাই নিই, আপনারা আবার কনফিউজ হয়ে যাবেন। দুইটা আর্টবোর্ড নিলাম। লিড ব্রোশিওরের জন্য আমি 0.25 রাখি, আপনারা 0.125ও রাখতে পারেন, যেটা আমরা বিজনেস কার্ডে রাখলাম ওইরকম। কালার মোড CMYK কে 300 ppi রেজলিউশন ক্রিয়েট করা। আপনার সামনে এরকম দুইটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। এবার আমরা কি করবো, এর ফরম্যাটিংটা করে ফেলি তাড়াতাড়ি। একটা রেক্ট্যাঙ্গেল নিব আর্টবোর্ডের কর্নার থেকে আর্টবোর্ডের কর্নার পর্যন্ত, যেটার স্ট্রোক কালার থাকবে না, একটা ফিল কালার দিয়ে নিই যাতে আমরা দেখতে পারি কি হচ্ছে। দেন এটাকে সিলেক্ট করে অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। আমরা ট্রাইফোল্ড ব্রোশিওর করব, সো আমরা এটাকে তিনটা কলামে ভাগ করব। যদি আমরা বাইফোল্ড করি তাহলে একটা কলামে ভাগ করব। তো ট্রাইফোল্ডে তিনটা কলামে ভাগ করলাম। দেন তিনটাকে সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ করব কতটুক, -0.25, যেটা আমাদের ব্লিড এরিয়া ছিল সেম সাইজেরই, -0.25। ওকে করেন। মাঝখানে আরো তিনটা রেক্ট্যাঙ্গেল আপনার শর্টেড, ছোট থেকে ছোট আকারে হবে, যেটা 0.25 চারিদিক দিয়ে ছোট। রাইট ক্লিক করে মেক গাইডস, আপনার গাইড অলরেডি হয়ে গেছে। এবার আমাদের ভাঁজগুলা কই থেকে হবে এটা বোঝার জন্য শেপটা সিলেক্ট করে Ctrl+R দিয়ে রুলার আনার পর এই শেপের মধ্যে একটা ভাঁজে দাগ দিবেন, আর এইখানে এই ভাঁজে একটা দাগ দিবেন, এবং আমাদের অ্যাজ ইউজুয়াল আর্টবোর্ডের চারপাশে যেটা দিতে হয় সেটা আমরা দিব, আর্টবোর্ডের চারদিকে।
যাতে আমরা আর্টবোর্ড কতটুকু এটা বুঝতে পারি। এই চারদিকে 4টা রুলার দিয়ে দাগ দিলাম, এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ড বানাইছিলেন টুকরা টুকরা করছেন ওগুলা বাদ, ওগুলা লাগবে না। একটা ফুল রেক্ট্যাঙ্গেল নেবেন যেটা আপনার ব্লিড এরিয়া থেকে ব্লিড এরিয়া পর্যন্ত হবে, এবং এটার কালার দিবেন সাদা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আর্টবোর্ডের এক সাইডের লেআউট। এখন এই লেআউটটাকে আপনি যদি ডান পাশে কপি করে নিয়ে যান তাহলে সেটা হয়ে যাবে আপনার আরেক সাইডটা। ঠিক আছে, এটাকে রাইট ক্লিক করে আনলক করে নেন, গাইডগুলো সিলেক্ট করেন, সবকিছু অল্ট চেপে ধরে কপি করে নিয়ে যান এবং শিফট চেপে ধরবেন নিয়ে যাওয়ার সময়, তাহলে ওর লাইন আর অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। দেন এখানে একটু জায়গা মতো বসা দেন, দেওয়ার পর গাইডস লক করে দেন, এই ব্যাকগ্রাউন্ডটা আপনার লক করে দেন, সরি কন্ট্রোল 2 দিয়ে লক, সব ব্যাকগ্রাউন্ড আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম যাতে কোনো কিছু মুভ না করে। এই হচ্ছে আপনাদের ট্রাইফল ব্রোশিওরের লেআউট। ব্লিড এরিয়া এন্ড সেফটি মার্জিন সেম হইতে হবে, হ্যাঁ হইলে বেটার হওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এই ডিজাইনটা করব স্নিপিং টুল দিয়ে নিয়ে যাই, খুবই সিম্পল কিন্তু একটু মজার জিনিস দেখাবো এখানে আপনাদের। স্নিপিং টুল দিয়ে আমি এটুকু স্ক্রিনশট নিয়ে নিলাম, কপি করলাম, সুন্দর করে আমার আর্টবোর্ডের এখানে এসে পেস্ট করলাম কন্ট্রোল বি দিয়ে, এন্ড এরিয়াটাকে একদম বড় করে নিলাম এতটুকু। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছেন এখন পর্যন্ত এতটুকু। যদি এটা অনেক বড় হয়ে গেছে আমাদের, এটা আর্টবোর্ড পর্যন্ত নিলে দেখি এটার সাইজ কি আলাদা নাকি আমি বুঝলাম না, দেখি এরা কোন সাইজে করছে, কই গেল 8.5 ইন্টু 11, আচ্ছা আমরা করছি 8.26 ইন্টু 11.69, সেটা হচ্ছে ইউএস লেটার সাইজে বানানো আর আমরা করছি A4 সাইজে, সেটা সমস্যা নাই, এই জন্য আমাদের সাইজ মিলতেছে না, থাক এরকমই থাক, আমরা আমাদের মতো করে পরে এটাকে সাইজ অনুযায়ী চেঞ্জ করে নিব। সো আমাদের টার্গেট হচ্ছে এখন এই কার্ভটা বানানো। ঠিক আছে, আমরা এই কার্ভটা বানাবো কিভাবে, এই যে এই ঢেউটা। এখন আপনাদের মাথায় অনেকেই চলতেছে ভাই আজকে পেন টুল শেখাবে, আমি শিখাবো না পেন টুল। ঠিক আছে, পেন টুল ছাড়া আমরা এই কার্ভ বানাবো, পেন টুল আমরা দেখাবো না। ঠিক আছে, পেন টুল বাদ দিয়ে আমরা এই কার্ভ করা যায় কিনা এটা দেখবো, আমরা নেক্সট ক্লাসে পেন টুল দেখবো। ঠিক আছে, ওখানে রাখেন এটাকে সাইডে, আমরা একটু ব্ল্যাঙ্ক স্পেসে যাই। ধরেন এখানে আমি প্রথমে একটা কি বানালাম, এটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে এফেক্টে যাব, এফেক্টে যাওয়ার পর এখানে দেখুন ওয়ার্প লেখা আছে, ওয়ার্প, এখানে অনেকগুলো অপশন আছে, টোটাল অনেকগুলো আছে, কয়টা আছে গুনে দেখেন, আমি গুনি না, অনেকগুলো অপশন আছে সেখানে। এক একটা হচ্ছে আপনার কি, এটা কি এফেক্টস, এক একটাই দেখেন এফেক্টের মধ্যে কিন্তু ওয়ার্প, তার মানে কি এগুলো হচ্ছে এক একটা এফেক্ট। সো আর্কে ক্লিক করলে দেখেন এটা কি হচ্ছে, আচ্ছা আমি একটু জুম আউট করি, এবার সিলেক্ট করে এফেক্ট ওয়ার্প আর্ক, ওই যে যে এফেক্ট গুলো ওখানে দেখছেন না সবগুলাই কিন্তু এই ড্রপ ডাউন মেনুর মধ্যেই বিলং করে। ঠিক আছে, এই আর্কে ক্লিক করলে দেখেন ওটাকে উপরের দিকে কার্ভ করে দিছে, শেপটাকে এফেক্ট দিচ্ছে, এটা নিচের দিকে হবে, এটা উপরের দিকে কার্ভ করবে, আর এটা নিচের দিকে হবে। জিরোতে আসলে যেমন ছিল শেপটা ওরকমই থাকবে। তো আপনি এটাকে একটু বাড়ায় দেন, এরকম ধরেন আপনি একটা কার্ভ বানাইলেন বা আপনার ডিজাইনে এরকম কার্ভ লাগবে বা আছে। এবার ডিস্ট্রশনে কি করে জানেন, ডিস্ট্রশনে হচ্ছে আপনার, ডিস্ট্রশনে আপনার যে ডিস্ট্রশন অ্যাকচুয়ালি একটা এফেক্ট, ডিস্টর্ট যেটাকে আমরা বলি, ইলাস্ট্রেটরে আছে ডিস্টর্ট এফেক্ট, এটার কাজ হচ্ছে আপনার শেপটাকে ডিস্ট্রয় করে দিবে সোজা বাংলা ভাষায়। হ্যাঁ, ডিস্ট্রয় করবে কিভাবে, ও হরিজন্টালি এবং ভার্টিক্যালি অর্থাৎ আড়াআড়ি এবং লম্বালম্বি ভাবে আপনার শেপটাকে র্যান্ডমলি ও এফেক্ট দিবে বা চেঞ্জ করবে র্যান্ডমলি। দেখেন আপনি হরিজন্টালি একে একটু বাড়ান, কি করে দেখছেন, শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিরকম শেপ হয়ে গেছে। আবার এই পাশে দেন, এই পাশে চলে আসবে, একটা ডান পাশের একটা বাম পাশের, এই আপনি এফেক্টটা এভাবে ম্যানিপুলেট করতে পারবেন। আবার ভার্টিক্যালি দিলে এরকম উড়াধুরা হয়ে যাবে।
তো এইটা ডিস্টর্ট করে, অর্থাৎ আপনার শেপটাকে যে কোনো একদিক দিয়ে বা দুই দিক দিয়ে র্যান্ডমলি ডিস্টর্ট করবে। তো এটা থেকে দূরে থাকাটাই বেটার। এটা শেপটাকে কোনো এফেক্ট তো দেয় না, উল্টা নষ্ট করে দেয়। ঠিক আছে, পেন টুল দেখানোর রহস্য কি? পেন টুল দেখানোর রহস্য এটা নেক্সট ক্লাসে যখন পেন টুল দেখাবো তখন বুঝবেন পেন টুল দেখানোর রহস্য। কে বললেন এটা? তার নামটা একটু মনে রাখি, শামীম আহমেদ। ঠিক আছে, রহস্য আপনাকে দেখাবো না নেক্সট ক্লাসে। আচ্ছা, আর্কের পর হচ্ছে আর্ক লোয়ার। লোয়ার হচ্ছে নিচের দিকে আর্ক করবে। এটার থেকে ওইটার ডিফারেন্স কি? এটার একটা সাইড এটার স্টিল কিন্তু, আর এটাতে পুরোটাই মুভ করতেছে। এখন একটা সাইড স্টিল, মানে যে কোনো এক সাইডে লোয়ার হচ্ছে, আর এটা নিয়ে গেলে ভিতরের দিকে চলে যাবে এরকম। ফুল কালভার্ট আছে না গ্রামে, ওরকম শেপ এফেক্ট দেয়। বারবার বলতেছি ডিস্টর্ট দিলে কিন্তু শেপের 12 থেকে 14টা বেজে যাবে, পুরাদুরা শেপ হয়ে যাবে। তো কি বানাবে র্যান্ডমলি আপনি নিজেও বুঝবেন না। ডিস্টর্ট একবারে লাগে না এমনটা না, কিছু কিছু জায়গায় লাগে ডিস্টর্ট। আর্ট আপার দিলে এটা উল্টা দিকে হবে, মানে উপরের দিকে কার্ভ করবে, নিচের দিকে কার্ভ করবে। ঠিক আছে, আর্চ দিলে কি হয়? সেম আর্কের মতো, খালি এটা উপরে নিচে দুই পাশে আর্কের মতোই কার্ভ করে। নিচে আসেন বাল্জ। বাল্জের কাহিনী হচ্ছে দুই পাশ থেকে মোটা করে দিবে, ট্যাবলেটের মতো হয়ে গেছে। আর এই পাশে দিলে ভিতরের দিক থেকে ঘুরায় বানাবে, মানে একটা প্যাচ দিয়ে দিচ্ছে, দেখছেন? মনে হচ্ছে যে একটা প্যাচ দেয়া। তো এরকম বাল্জ এফেক্টটা কাজ করে। এখানে আবার মজার জিনিস আছে, আর্ক আপনি সিলেক্ট করেন, এই যে আপনার এফেক্টটা বানাইছেন যা, ঠিক আছে, হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল দুইটা জিনিস আছে। হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল। এতক্ষণ ধরে হরাইজন্টালি হচ্ছে, মানে আড়াআড়ি ভাবে হচ্ছে। ভার্টিক্যালি করে দিলে দুই পাশে তখন এফেক্ট উঠবে, এই পাশে আর এই পাশে। ভার্টিক্যালি দিলে এইভাবে হবে, আর হরাইজন্টালি দিলে এইভাবে হবে। প্রত্যেকটা এফেক্টে এরকম আছে বাল্ব। যদি আপনি ভার্টিক্যালি দেন দুই পাশ থেকে ওকে মোটা করবে, দুই পাশ থেকে চিকন করবে, এরকম। সো এই এফেক্ট গুলা আমরা ইউজ করে ডিজাইন করতে পারি। শেল হচ্ছে শঙ্কর মতো, উপরে দিলে এরকম হবে, নিচের দিকে নিয়ে গেলে 12টা থেকে 13টা, মানে উল্টা পাল্টা হবে। সো আপনারা বুঝতে পারছেন এফেক্টটাতে অ্যাকচুয়ালি হচ্ছে কি, মানে কিভাবে কাজ করতেছে। যে কোনো এফ শেপের মধ্যে আপনি যে কোনো ধরনের এফেক্ট এখানে আছে দেখবেন আপনারা, অনেক ধরনের এফেক্ট আছে। যেমন আপনি শেল আপার লোয়ার একই জিনিস, আপার লোয়ার আলাদা করা, আপার লোয়ার আলাদা করা, দেখেন দুইটা দুইটা। ফ্ল্যাগ দিলে এটা বাতাসে যেমন আপনার পতাকা উড়ে ওরকম একটা এফেক্ট দিবে। তারপরে ওয়েভ দিলে এটা যদিও এখানে কাজ করে না, এটা কাজ করবে সার্কেলে হয়তো বা। সব এফেক্ট সব শেপে এফেক্ট আবার কাজ করে না, যেমন ওয়েভ রেক্টেঙ্গেলে কাজ করতেছে না। ফিশ দিলে এটাকে মাছের মতো বানাবে, এই যে এরকম। একটু এবার নিয়ে যান, ইলিশ মাছের এটা হচ্ছে লেজ আর এটা হচ্ছে পেট, মাথা নাই, মাথা বানায় নিয়েন। আর এটাকে যদি আপনি ঘুরায় দেন 90 ডিগ্রি, তাহলে এটা একটা ফুলদানি হয়ে যাবে। এরকম এফেক্ট দিয়ে রাইজ দিলে ওই ফ্ল্যাগের মতোই, খালি উপরের দিক থেকে থাকবে, এদিকটা নিচের দিকে আপনার ডাউন হয়ে যাবে, মানে রাইজ একদিকে কার্ভ হয়ে শেপ দিয়ে এটাকে বাড়বে। ফিশ আই এটাও রেক্ট্যাঙ্গেলে কাজ করে না। ইনফ্লেট এটা হচ্ছে মোটা করবে চারদিক দিয়ে এরকম। স্কুইজ দিলে চ্যাপ্টা করবে, ভার্টিক্যালি দিলে দুই পাশ থেকে এরকম। অ্যান্ড টুইস্ট এটা এখানে কাজ করে কিনা শিওর না, না এটাতে কাজ করে না। সার্কেলে যেগুলো রেক্ট্যাঙ্গেলে কাজ করে না, ওগুলো আপনি সার্কেলে ট্রাই করে দেখতে পারেন যে এফেক্টটা সার্কেলে কাজ করে কি না। ঠিক আছে, সো এই যে এফেক্ট, মজার জিনিস এখন দেখেন, মজার জিনিস কত কঠিন মনে হয়। এফেক্টটা দিয়ে আপনি যখন এফেক্ট ধরেন, এখান থেকে আমি ফ্ল্যাগ দিলাম, এরকম দিয়ে ওকে করলাম, এই যে এফেক্টটা আসছে না, বাউন্ডিং বক্সটা দেখছেন? বাউন্ডিং বক্সটা সিলেক্ট করার পর দেখেন যে অতটুকু এরিয়া জুড়েই আছে, যতটুকু রেক্টেঙ্গেল আপনি বানাইছিলেন এই পাশে কিন্তু বের হয়ে আছে শেপটা, অথচ বাউন্ডিং বক্স ওদিকে নাই। যতটুকু আপনার রেক্টেঙ্গেল ছিল ওইটুকু রেক্টেঙ্গেলের মধ্যেই বাউন্ডিং বক্সটা আছে। ঠিক আছে, এখনো কিন্তু এই শেপটা এডিটেবল, অর্থাৎ আপনি চাইলে এটাকে পুনরায় এডিট করতে পারবেন এফেক্টটা। ঠিক আছে, কিভাবে? উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে গেলে আপনাদের সামনে এরকম একটা বক্স আসবে। এই অ্যাপিয়ারেন্সের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার একটা শেপের মধ্যে কি কি দেয়া আছে, ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট, ইচ অ্যান্ড এভরি এফেক্ট, কালার, ফিল, স্ট্রোক সব দেখা যায়। তো এই যে শেপটার মধ্যে
প্রথমে দিয়ে আছে দেখেন ওয়ার্প এফেক্ট, এফেক্টস লেখা, এফেক্টস হচ্ছে এফেক্ট, ওটা শর্ট ফর্ম এফেক্টস। হ্যাঁ, এফেক্টস কে শর্ট ফর্মে বলা হয় এফেক্ট, সরি উল্টা বললাম, এফেক্ট কে শর্ট ফর্মে বলা হয় এফেক্টস। সেখানে ওয়ার্প এফেক্টস দেয়া, স্ট্রোক দেয়া নাই, দেখেন এখানে স্ট্রোক দেয়া নাই, শেপটার মধ্যে কোনো স্ট্রোক নাই। ফিল কালার এখানে দেয়া, তো আপনি এখান থেকে চাইলেও ফিল কালার চেঞ্জ করতে পারবেন। অ্যাপিয়ারেন্স থেকে, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স, অপাসিটি ডিফল্ট, ডিফল্ট কত 100%, আপনি এখানে কমাই দিলে অপাসিটিটা এখানে দেখেন চেঞ্জেস আসতেছে। তার মানে কি অ্যাপিয়ারেন্স হচ্ছে এমন একটা বক্স বা মেনু বা টুল যেখানটায় আপনার একটা শেপের প্রত্যেকটা এলিমেন্ট কি এফেক্ট দেয়া, কতটুকু অপাসিটি, স্ট্রোক আছে না ফিল আছে, সব দেখতে পারবেন। এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স, শর্টকাট হচ্ছে শিফট F6, এটা হচ্ছে শর্টকাট। শেপটার মধ্যে এখন আমি এফেক্টস এর উপর আবার ক্লিক করলে আবার ওইটা প্যানেলটা আপনার সামনে আসছে। এই প্যানেলটা এখন আপনি আবার ম্যানিপুলেট করে সাইজ ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। অ্যাপিয়ারেন্সের একটা বেনিফিট আছে, বেনিফিটটা কি, ড্রপ শ্যাডো দেখছেন না, ড্রপ শ্যাডো তো একটা এফেক্ট, রাইট। এফেক্টে যাই আপনার কই স্টাইলাইজ, দেন হচ্ছে ড্রপ শ্যাডো, রিভিউ দেন। এই যে আপনার শ্যাডোটা আপনি বানাইছেন এরকম, এরকম শ্যাডো বানাইছেন, ঠিক আছে। এবার এটাকে আপনি এডিট করবেন কিভাবে, আপনি এটাকে সিলেক্ট করে আবার যেভাবে এফেক্ট দিয়েছেন ওইভাবে যদি দিতে চান, মানে যদি মনে করেন যে এটাকে আমি যেভাবে এফেক্টটা দিছি ওইভাবে এডিট করব, তাহলে কি করবে জানেন, অ্যাপ্লাই নিউ এফেক্ট দিলেন, প্রিভিউ দিলেন, দেওয়ার পর দেখবেন এই এফেক্টটা কি হয়েছে, দেখছেন কেন এরকম হয়েছে, কারণ আপনি একটা এফেক্টের উপর আবার একটা এফেক্ট অ্যাপ্লাই করছেন। সো এইভাবে কোনো এফেক্টকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন না, যে আপনি যেভাবে এফেক্ট থেকে ড্রপ শ্যাডো দিছেন ভাবতেছেন যে আবার আমি এফেক্ট থেকে এখান থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডোতে গেলে এটাকে ম্যানিপুলেট করতে পারবো, কিন্তু পারবেন না। যদি আপনি আবার এখান থেকে এফেক্ট দেন, ওই যে আগে ড্রপ শ্যাডো দিছেন ওইটার সাথে এইটা আবার মানে দ্বিগুণ হয়ে যাবে। এই জন্য ড্রপ শ্যাডো কিংবা যে কোনো এফেক্ট এই প্যানেলের যখন আপনি ম্যানিপুলেট করতে চাবেন, এডিট করতে চাবেন, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি যে আপনি দেখতে পারবেন ড্রপ শ্যাডো এফেক্টস অ্যাড করা, এটাকে আপনি এসে এখান থেকে প্রিভিউ অন করে আপনি আবার ম্যানিপুলেট করতে পারবেন। এই যে দেন ওকে প্রেস করলে আপনার এফেক্টটা ম্যানিপুলেট হয়ে আবার ওই জায়গায় বসে যাবে। বুঝতে পারছেন অ্যাপিয়ারেন্স এন্ড এফেক্টের কাহিনী? বুঝে গেছে? ওকে, এখন দেখেন মজার জিনিস তো দেখাবো এখন। এই এফেক্টটি কি এখনো এডিটেবল নাকি এডিটেবল না বলেন তো? আচ্ছা আবার শুরু থেকে করি। রেক্ট্যাঙ্গেল নিলাম, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এফেক্টে স্টাইল ওয়ার্পে যাই, যাওয়ার পর আমি একে ফ্ল্যাগ এফেক্ট দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। এই যে এফেক্ট, এটা কি এখন এডিটেবল না নন এডিটেবল মানে পার্মানেন্ট? এডিটেবল। এখন এই যে এডিটেবল, এটাকে যদি আপনি এখন ম্যানিপুলেট করতে চান সেক্ষেত্রে কি করবেন, এটাকে আগে আপনার পুরাটাকে অবজেক্ট বানাইতে হবে। এক্সপ্যান্ড করা যায়, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এবং এক্সপ্যান্ড নামে একটা কথা আছে, ঠিক আছে। এক্সপ্যান্ডের কাজ হচ্ছে যে কোনো এফেক্ট যদি আপনি কোনো শেপের মধ্যে দেন, হোক সেটা ড্রপ শ্যাডো কিংবা যে কোনো এফেক্ট, আপনি যদি কোনো অবজেক্ট কিংবা শেপের মধ্যে দেন সেক্ষেত্রে সেটা প্রথম অবস্থায় এডিটেবল থাকে। যেমন এটা এখনো এডিটেবল, অর্থাৎ আমি অ্যাপিয়ারেন্স থেকে চাইলে এটাকে এখান থেকে এই যে এফেক্ট এডিট করতে পারবো। কিন্তু যখন আমি এটাকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড করে দিলে এই এডিটেবল ফর্মটা আর থাকবে না, অর্থাৎ শেপটা আপনার কি হবে, পার্মানেন্ট হয়ে যাবে এফেক্টটা। আপনি এফেক্টটাকে পরবর্তীতে চাইলে আর ম্যানিপুলেট করতে পারবেন না। সো আমরা এটাকে এখন অবজেক্ট থেকে অ্যাপিয়ারেন্স থেকে এক্সপ্যান্ড করে দিলাম। দেখছেন বাউন্ডিং বক্সটা চেঞ্জ হয়ে গেছে। আগে শুধুমাত্র রেক্ট্যাঙ্গেলের সাইজ অনুযায়ী ছিল, এখন পুরো শেপটা জুড়ে আসছে। এই যে বক্সটা বাউন্ডিং বক্স, ক্রিয়েট আউটলাইনের মতো, রাইট। ক্রিয়েট আউটলাইনটা হচ্ছে শুধুমাত্র ফন্টকে যেটা থাকে এডিটেবল ফন্ট ওটাকে যেমন শেপ বানায় দেয় ওইরকম। এক্সপ্যান্ড করলে আপনার যে কোনো শেপ বা এফেক্ট যাই থাকুক না কেন সেটাকে আপনার কি বানায় দিবে, পার্মানেন্ট করে দিবে। বুঝতে পারছেন? ওটা আর পরে এডিটেবল থাকবে না, সেম জিনিস। তো ফন্টকে আপনি যদি আউটলাইন না করে এক্সপ্যান্ড করেন তাও হবে, একই কথা। বুঝা গেছে এটা? এখন দেখেন
ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলাম। এই যে একটা জিনিস আসছে না এখানে, এটাকে বলা হয় হ্যান্ডেল, ঠিক আছে? এই হ্যান্ডেল বারকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন, ঠিক আছে? এই হ্যান্ডেল বারকে আপনি যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করে মুভ করেন, এরকম এটা এভাবে নড়ে, শেপটা চেঞ্জ হচ্ছে, দেখছেন? শেপটা হ্যান্ডেল বারটাকে ধরে টান দিয়ে নড়াইলে শেপ চেঞ্জ হচ্ছে। তো এইভাবে হ্যান্ডেল বারটা দিয়ে আপনি অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করবেন আগে, দেন হ্যান্ডেল বারটাতে ক্লিক করে আপনি শেপটা ম্যানিপুলেট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এবার এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করলে এই হ্যান্ডেল বারটা অ্যাক্টিভ হবে, দেন এটাকে আপনি ম্যানিপুলেট করে এফেক্ট দিয়ে বানাইতে পারবেন। এইখানেও দুইটা হ্যান্ডেল বার আছে, দেখেন এইখানে একটা হ্যান্ডেল বার আর এইটার এই যে প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্টে দুইটা করে হ্যান্ডেল বার আছে, দেখছেন? কি শেপ ছিল, আমি একটা কি শেপ বানাইলাম। তো এই হ্যান্ডেল বারকে এডিট করে অর্থাৎ অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আপনারা মুভ করে যে কোনো শেপে আপনারা দিতে পারবেন, এরকম। হ্যান্ডেল বার দিয়ে কি মুভ করে, শেপের মধ্যে অ্যাঙ্কার পয়েন্টে যদি হ্যান্ডেল বার থাকে, এরকম দুইটা থাকবে হ্যান্ডেল বার, এই যে দুইটা হ্যান্ডেল বার যদি থাকে বা একটা থাকে, অর্থাৎ এক কথায় যদি অ্যাঙ্কার পয়েন্টের মধ্যে হ্যান্ডেল বার থাকে, সেক্ষেত্রে আপনার ওই যে পাথটা, এই যে নীল কালারের, আমরা জানি যে নীল কালারের এই লাইনটা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে পাথ, যেটার সাথে সাথে আমার শেপটা চেঞ্জ হচ্ছে। তো এই পাথটা আপনি কার্ভ করতে পারবেন, ঠিক আছে, যদি হ্যান্ডেল বার থাকে অ্যাঙ্কার পয়েন্টের সাথে। যদি অ্যাঙ্কার পয়েন্টের সাথে হ্যান্ডেল বার না থাকে, আপনি পাথকে কার্ভ করতে পারবেন না। তো আপনি এই হ্যান্ডেল বার দিয়ে যে কোনো পাথকে কার্ভ করতে পারবেন, বুঝতে পারছেন? এখন আমরা এরকম এফেক্ট দিয়ে ওই শেপটা বানাবো। কিভাবে বানাবো দেখেন, পেন টুল করতেছেন, পেন টুল লাগবেই না, পেন টুল ছাড়াও সুন্দর এফেক্ট দিয়ে বানাবো। এইটা প্রথমে আমাদের ধরেন এই যে ব্লু শেপ পিছনে, ওইটা বানাবো। কিভাবে, রেক্টাঙ্গেল টুল নিলাম, আচ্ছা দাঁড়া, এক্স্যাক্টলি আমরা এটাকে বসাই নি আর্টবোর্ডের উপর, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এবার রেক্টাঙ্গেল টুল দিয়ে আমরা রেক্টাঙ্গেল বানাবো একটা, যেটা এর আগে করলাম, বানাইছি এরকম। বানানোর পর এটাতে একটা কালার দিয়ে নিই যাতে আমরা দেখতে পারি, দিয়ে এটার অপাসিটি আমরা কমা নিলাম। আচ্ছা থাক, অপাসিটি 100% থাক, আমরা পরে কমাবো। এবার আমরা এটাতে এফেক্ট দিব, এফেক্ট ওয়ার্প, দেন কি এফেক্ট, ফ্ল্যাগ দিতে পারি। ফ্ল্যাগ দিয়ে এটার পার্সেন্টেজটা কমায় দেন তাহলে। আচ্ছা একটা মজার জিনিস আপনাদের দেখাই, আপনারা দেখবেন যে উপরের যে কার্ভটা উঁচু কোন দিক আর নিচু কোন দিক, এটা আপনাদের একটু নজর দিতে হবে যখন আপনারা কোনো শেপ বানাবেন, ঠিক আছে? যখন কোনো শেপ বানাবেন তখন এটা আপনাদের একটু নজর দিতে হবে। সো এফেক্ট থেকে ওয়ার্পে যান, যাওয়ার পর হয়ে গেল ফ্ল্যাগ, ফ্ল্যাগ দিলাম, এটাকে আমরা পার্সেন্টেজ কমাই। দেখেন এটার উঁচু হচ্ছে এদিকে আর নিচু হচ্ছে এদিকে, শেপটা হচ্ছে এইরকম ঢেউয়ের মতো, এটার উল্টা। সো আমরা পার্সেন্টেজটাকে এই পাশে নিয়ে আসবো। এবার দেখেন ঢেউটা এই পাশ থেকে গিয়ে নিচু হয়েছে, তো আমাদেরও উঁচু হয়ে নিচু হয়েছে। তো এইটুকু রাখলাম আপাতত, আপনি চাইলে একটু বাড়ায় কমায় দেখতে পারেন। এরকম রাখলাম -18%, ওকে করলাম। করার পর এটা কি এখন এডিটেবল না পার্মানেন্ট বলুন তো এফেক্টটা? এফেক্টটা এডিটেবল আছে না পার্মানেন্ট আছে? এখনো এডিটেবল। পার্মানেন্ট হতে হলে কি করতে হবে? পার্মানেন্ট করতে হলে এক্সপ্যান্ড করতে হবে। শেপটা নেওয়ার সময় আমি কি স্ট্রোক কালার নিছিলাম? গুড।
নাটা মাথায় রাখবেন, স্ট্রোক কালার ছাড়া করবেন কিন্তু, বলে দিলাম। স্ট্রোক কালার নিলে কিন্তু তখন প্যারা খাবেন, এক্সপ্যান্ড করলে তখন শেপ আর স্ট্রোক আলাদা হয়ে যায়। তো মাথায় রাখবেন স্ট্রোক নিবেন না, স্ট্রোক কালার নিবেন না, মানা করে দিলাম কিন্তু বারবার। এবার এটাকে অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড করলাম, করার পর এবার আমার এটা একটা পার্মানেন্ট শেপ। আপনি অ্যাপিয়ারেন্স থেকে যাই চেক করতে পারেন এফেক্টস দেখায় কিনা, কই আছে এফেক্টস, নাই দেখেন, তার মানে এটা এখন পার্মানেন্ট হয়ে গেছে। দেন এটার অপাসিটি আমরা চাইলে কমায় নিতে পারি যাতে আমরা পিছনের শেপটা দেখতে পারি, এইটুকু। এবার শেপটা সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করি, এটা লাগবে না, আগে এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করলাম, এই কর্নার করে। এটা কত দূর উঠবে, একদম এই মাথা পর্যন্ত, এন্ড এই অ্যাঙ্কার পয়েন্টটা উঠবে এত দূর। ওঠার পরে আপনি এবারে হ্যান্ডেল বারটা দিয়ে এই শেপটাকে বানাতে পারবেন। এই দেখেন কত ইজিলি হয়ে গেছে, পেন টুল আমি টাচও করিনি। আর নিচে যেটা আসছে এটার হ্যান্ডেল বার যদি আপনি কার্ভ থেকে একদম টান দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্টের মাঝখানে এনে ছেড়ে দেন, দেখবেন যে লাইনটা আপনার স্ট্রেট হয়ে গেছে। হ্যান্ডেল বার গায়েব হয়ে গেলে লাইন স্ট্রেট হয়ে যাবে, এই যে স্ট্রেট লাইন হয়ে গেছে। এবার অ্যাঙ্কার পয়েন্ট দুটো ধরে প্লিট এরিয়া পর্যন্ত উঠাই দেন। আপনি এবার এটাতে একটা ফুল মানে অপাসিটিটা বাড়ায় ফুল করে দেন 100%, দেখতে পারবেন যে আপনার শেপটা হয়ে গেছে। দেখছেন কত ইজি না, একটা শেপ হইলো। এইবার এটাকে আমরা কপি করে করে বাকিগুলা বানাইতে পারি কেমনে, এই সাদা এরিয়াটা কিভাবে বানাবো, এইটাকেই একটা কপি করব, এরকম করলাম, এটা একটা কালার দিয়ে দেন সাদা, এই যে সাদা বানাইলাম। এইবার এই সাদাটার আবার আরেকটা কপি করব, অল্টার চেপে ধরে করে ওইটার কালার যেটা আমাদের ছিল লাল, লাল দিয়ে দিলাম, দেখেন সাদা শেপটা হয়ে গেছে। সিম্পল না, খুব। এবার আপনি এই জায়গায় বসা দেন। আচ্ছা আমরা কালারটা দিয়ে নিই, যদিও মনে হয় গ্রেডিয়েন্ট কালার দিয়ে, লেটস সি। আমরা এটাতে আই ড্রপার গ্রেডিয়েন্ট টুল নিই, এখানটার কালার একটু ডার্ক দেখতে পারতেছি আমরা, আর এদিককার কালার একটু লাইট, এরকম। এবারে গ্রেডিয়েন্টের টুলটা দিয়ে আপনি আপনার গ্রেডিয়েন্টের অ্যামাউন্টটা ঠিক করে নেন, এন্ড পিছনের যে শেপটা, ইমেজটা আমরা এখান থেকে সরাই দিই, ইমেজটা এখন আমাদের লাগবে না। পিছনের যে রেড কালারের শেপটা ওইটাকে আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে এই কালার দিয়ে দিলাম। এবার এটাকে আপনি আপনার ফার্স্ট যে ফোল্ড মানে 1 নাম্বার ফোল্ড, এটা এখানে আনে বসা দেন, ক্লিট পর্যন্ত বসা দিলাম। এই যে এটাকে ছোট করে দেন একটু, ভাঁজ পর্যন্ত থাকবে এই। এন্ড উপরে যেটুকু এরিয়া দেখতেছেন ধরে নেন এখানে একটা ডাক্তারের ছবি আছে, আমি রেখে দিলাম, এখানে একটা শেপ বানায় আমরা এখানে পরবর্তীতে ছবি অ্যাড করব, নিচে পাঠিয়ে দেন, এই যে। ঠিক আছে, বুঝতে পারছেন, বুঝতে পারছেন শেপটা বানাইছি কিভাবে? ভেরি গুড, বুঝতে খুবই ভালো। যদিও শেপটা অনেক ইজি ছিল আর কি, এর থেকেও কঠিন কঠিন শেপ যা দিব আপনাদের অ্যাসাইনমেন্টে। আচ্ছা এইবার এটাকে আমরা অল্ট প্রেস করে কপি করে এখানে আনলাম তিনটা শেপ, এটার উল্টাটা রাইট ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে, এই যে ঘুরাই দিছে, এই পাশের সঙ্গে বসা যায়, দুই পাশে দুটো শেপ ডান। এখন টেক্সট গুলো আপনারা লিখতে পারবেন না, টেক্সট লেখা নিয়ে সমস্যা আছে কারো, এই টেক্সট গুলো লিখতে পারবেন না, এই লোগোটা আপনাকে বাইরে দিয়ে দিবে, সো আপনি জাস্ট এমনি সিম্পল একটা প্লাস চিহ্ন বানায় রেখে দিতে পারেন। তো এই ওরকম লোগো বানানোর দরকার নাই, প্যারা নিয়েন না, এই টেক্সট লেখা তো পারবেন খুব ইজি, আর কিছু নাই কিন্তু এখানে। তো এখন আপনারা যেটা করবেন সবার পিসিতে হয়ে গেল, এই যে এইটা বানাবেন, এই জিনিসটা পারবেন না? আপনাদেরকে একটা বুদ্ধি বলে দিই, পুরা শেপটা একবারে বানানোর দরকার নাই, ঠিক আছে?
আগে এই ভাঁজ পর্যন্ত শুধু কোনটা করবেন, এই কার্ভটুকু বানায় নেবেন এই ভাঁজ পর্যন্ত। বানায় নেওয়ার পর তারপরে এই শেপটা বানাবেন একটা, ঠিক আছে, এই যে এই শেপটা। তারপর দুইটাকে পাশাপাশি এরকম বসায় দিলে এই শেপটা চলে আসবে। সো আপনাদেরকে আমি লিংকটা দিচ্ছি, আপনারা শুরু করেন। আপনাদের হাতে টাইম আছে 1 ঘন্টা। এই শেপটা আগে বানাবেন, এই বাম পাশের ফোল্ডের শেপটা আগে বানাবেন। শুধু ওই যে পিছনের যে ব্লুটা, একদম উপরের ব্লুটা, ওটা বানাবেন। তারপরে এই শেপটা বানাবেন, এই ব্লু শেপটা যেটা বানানোর পর এবার কপি করে করে আমি যেভাবে নামাইছি ওইভাবে নামায় বানায় দিবেন, তাইলেই হয়ে যাবে। আর টেক্সট টেক্সট সব কমপ্লিট করে দিবেন, আমার মতো ইনকমপ্লিট ছাড়বেন না, কারণ আমি জানি আপনারা পারবেন, এই জন্য আমি সিম্পল জিনিসটা রিপিট করিনি, ঠিক আছে। রোটেট করছি কিভাবে, রোটেট সিলেক্ট করে রাইট ক্লিক ট্রান্সফর্ম, এই যে রিফ্লেক্ট, আমি রোটেট করি নাই, রিফ্লেক্ট করছি। রিফ্লেক্ট করলে ওটাকে হরাইজন্টালি আর ভার্টিক্যালি দেখেন ঘুরাচ্ছে, কিন্তু ভার্টিক্যালি আর হরাইজন্টালি মুভ করতেছে। এভাবে আপনি এটাকে অ্যাঙ্গেল দিয়ে ঘুরে দিতেও পারবেন। তো রাইট ক্লিক ট্রান্সফর্ম, তো যারা যারা অ্যাক্টিভ আছেন কাজ শুরু করে দেন। কোনটা আবার দেখাবো? হ্যাঁ এখন করবেন, এখন এই যে আর 1 ঘন্টা টাইম আছে আপনাদের হাতে, তাড়াতাড়ি শুরু করেন। এখন কেমনে না, 1 ঘন্টার মধ্যে এটা করেন এফেক্ট দিয়ে। ভিডিও দেখার কিছু নাই, দরকার পড়লে আমি আরেকবার রিপিট করতেছি এফেক্টটা বানাবেন কিভাবে। এটা খুবই সিম্পল, ভিডিও দেখার কিছু নাই। আমাদের অফলাইনের স্টুডেন্টরা বসে বসে ক্লাসে বসে বসে করে, তো আপনারা বাসায় বসে পারবেন না কেন? এটা কোনো কথা? এটা কোনো কথা বলছেন দাদা? এটা কোনো অসম্ভব ব্যাপার। আর আপনারা বুঝলেন কেমনে? বুঝলেন তো করতে পারবেন না, এটা কোনো কথা? কার্ভ করা দেখেন আরেকবার। রেক্টেঙ্গেল টুল নেবেন, আগে এইখান থেকে এইটুক একটা রেক্টেঙ্গেল বানাইলাম। আচ্ছা আমরা এই গ্রেডিয়েন্টটা রেখে দিই, কারণ আমাদের এটা লাগবে। এবার আমরা একটা রেক্টেঙ্গেল বানাইলাম, যেটা আমরা কালার দিছি রেড। কেন রেড দিছি? কারণ আমাদের পিছনেরটা হচ্ছে ব্লু কালার, দ্যাটস ওয়াই আমরা রেড দিলে ইজিলি দেখতে পারবো। কর্নার থেকে কর্নারে বানাইলাম, ক্লিক পর্যন্ত বসাইলাম। এবার এটাকে এফেক্ট থেকে ওয়ার্প এন্ড দেন আমি একটা এফেক্ট দিছি, সেটা হচ্ছে ফ্ল্যাগ। কারণ ফ্ল্যাগ এফেক্টে এরকম ঢেউ আছে, যেটা আমাদের এই ডিজাইনের মধ্যে দেখা যাচ্ছে, এই ঢেউটা। তো এফেক্ট থেকে ওয়ার্প এন্ড আমি ফ্ল্যাগ বানাইলাম। এবার ঢেউটার আপনি দেখেন কার্ভটা কিরকম, এইদিকে উঁচু আবার এদিকে নিচু, মানে এইভাবে ঢেউটা উপর থেকে নিচে। আমার বাম পাশের এরিয়াটাকে করতে হবে উঁচু এবং ডান পাশেরটাকে নিচু, এরকম। বাট এটা অনেক বেশি হয়ে গেছে, সো আপনি পার্সেন্টেজটা একটু কমায় নেবেন যদি আপনার মনে হয়। ওকে করেন, করার পর এটা এখন এডিটেবল এফেক্ট হিসেবে থাকবে। এটাকে অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড করে নেব, তাহলে এটা পুরোটা একটা অবজেক্ট হয়ে যাবে। এবার এটার অপোসিটি আমরা কমাই নিই, যাতে আমরা পিছনের অবজেক্টটা দেখতে পারি যে আমরা কার মতো করে শেপটাকে কার্ভ করব। দেন এটাকে আমরা এই জায়গায় বসালাম, এই কর্নারটা ম্যাচ করলাম। ডিরেক্ট সিলেকশন দিয়ে আবার আমরা এই কর্নারে অ্যাঙ্কার পয়েন্টটা এখান থেকে নিয়ে এইভাবে ম্যাচ করব। এন্ড এই হ্যান্ডেল বারটা দিয়ে আপনি শেপের পাথটা ম্যানিপুলেট করতে পারবেন এইভাবে। এই উপর থেকে নামায়ে একটু হ্যান্ডেল বারটাকে ম্যাচ করে নিচেরটা বানাবেন, তাহলে এই যে ঢেউটা চলে আসবে, কার্ভটা। আর নিচেরটাতে কার্ভ দরকার নাই, সেক্ষেত্রে নিচের অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে এই যে হ্যান্ডেল বার, এটাকে আপনি ছোট করে দেন, একদম অ্যাঙ্কার পয়েন্টের সাইজে করে দিবেন। এবং এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে এই হ্যান্ডেল বারটাকে ধরে একদম অ্যাঙ্কার পয়েন্টের উপরে এনে ছেড়ে দিবেন, তাহলে নিচের লাইন দুইটা সোজা হয়ে যাবে। কারণ আমি বলছিলাম যে আপনার অ্যাঙ্কার পয়েন্টে যখনই হ্যান্ডেল বার থাকবে তখনই অ্যাঙ্কার পয়েন্ট দুইটা
কার্ভ হবে, অ্যাঙ্কার পয়েন্ট থেকে পাথ কার্ভ হয় যখনই হ্যান্ডেল বার থাকে, আর হ্যান্ডেল বার না থাকলে কার্ভ হবে না। তো এই দুইটা অ্যাঙ্কার পয়েন্টে আমার হ্যান্ডেল বার নাই, এই জন্য লাইনটা স্ট্রেট, কার্ভ হয় নাই। এবার ডিরেক্ট সিলেকশন দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট দুটো ধরে ব্লিড এরিয়া পর্যন্ত উঠায় দেন। এবার এটার অপোসিটি বাড়ায় দেন, আপনার একটা শেপ ডান। একটা শেপ হয়ে গেলে এটা দিয়ে আপনি কপি করে করে আরেকটা বানাতে পারবেন না, অল্টার চেপে ধরে একটা কপি করে নিচে নামান, এরকম এটার কালার দেন সাদা, এবং এইটাকে আবার কপি করেন অল্টার চেপে ধরে, এবং এটার আরেকটা আইড্রপার দিয়ে কালার দেন রেড। এই যে শেপটা হয়ে গেল, সিম্পল তো। ওরা গ্রেডিয়েন্ট দিচ্ছে, আমরা ওই যে গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, বাস হয়ে গেল। সো এখন করেন, ঠিক আছে, দেখাইলাম তো কার্ভ করা। আর রোটেট যেটা প্রবলেম পড়ছেন, এটা সিলেক্ট করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, এই যে রিফ্লেক্ট, রিফ্লেক্ট দিলে এটাকে আয়নায় যেমন উল্টা পাশে দেখেন, এটা উল্টা পাশে এভাবে দেখাবে, এই যে পুরো দিবে। প্রিভিউ দিলে দেখতে পারবেন ভার্টিক্যালি, আর এটা হচ্ছে হরাইজন্টালি, উপরে নিচে, ঠিক আছে, হরাইজন্টালি, আর এটা হচ্ছে ভার্টিক্যালি। দিয়ে ওকে করলে আপনার এটা কার্ভ এরকম হয়ে যাবে। দ্যাটস ইট, মানে কার্ভ বলতে উল্টা হয়ে যাবে। ব্রোশার লিংক তো গ্রুপে দিছি না, এই যে দিয়ে দিছি তো, আচ্ছা এখানেও দিয়ে দিই আপনাদের। এই রোটেটটা এখনই না দেখালাম মাত্র, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এবার এখান থেকে আপনি হরাইজন্টালি এবং ভার্টিক্যালি রিফ্লেক্ট করতে পারবেন, দেন ওকে প্রেস করলে ওটা রিফ্লেক্ট হয়ে যাবে। এই এটা লাস্ট ক্লাসও দেখাইছি আপনাদের। অ্যাসাইনমেন্ট শুরু করেন, অলরেডি 14 মিনিট শেষ, কিন্তু 12টার ঠিক 12টার সময় আপনারা গ্রুপে জমা দিবেন। কাজ শুরু করেন, এটা অ্যাক্টিভ থাক, লিংক অ্যাক্টিভ থাক, আমিও আছি এখানে, সমস্যা নাই, আপনারা কাজ করেন, পিসিতে কাজ শুরু করেন। যারা যারা লিভ নিচ্ছেন, লিভ অনেকেই নিছেন, যখনই বলছি করতে অনেকেই লিভ নিছেন, লিভ নিয়েন না, করেন। প্রবলেম হলে এখানে বললেন, আমি আসছি। আপনার ইলেকট্রিসিটি চলে গেল, তাহলে তো আর কিছু করার নাই। এখন দেখেন আপনার সাথে আরো কতজনের ইলেকট্রিসিটি যাবে, দেখেন আর কার কার গেছে ইলেকট্রিসিটি। আফিয়াপুর এলাকার আশেপাশে যারা আছে সবার ইলেকট্রিসিটি চলে গেছে না, নেট যাবে, ইলেকট্রিসিটি যাবে, ল্যাপটপে চার্জ নাই। শেষ প্রায় হইলে পুরো ট্রাইফলটা কমপ্লিট করেন, যদি শেষ প্রায় হয়ে যায় পুরো ট্রাইফল কমপ্লিট করেন, ছবি টবি দিয়ে যেমনে পারেন, যেমনে টোটালি আছে। নেট গেলে তো আর কিছু করার নেই, সরি কারেন্ট গেলে কিছু করার নেই। করেন, আর যাদের হয়ে যাবে শেপটা পুরোটা কমপ্লিট করে ফেলেন। আপনারাও কাজ করেন, আমিও কাজ করি, আমার বায়ার অর্ডার দিচ্ছে, বায়ারের কাজ একটু করি, আপনারাও করেন। আচ্ছা আমি কিন্তু ভিডিওটা পজ করে দিই, হ্যাঁ ভিডিওটাতে তো আর করার মতো কিছু নাই, দেখানোর মতো কিছু নাই। আজকের ক্লাসে এটাই, আপনাদের এই টাইপের শেপ রিলেটেডই অ্যাসাইনমেন্ট দিব, তো ভিডিও পজ করে দিলাম, ঠিক আছে, মানে স্টপ করে দিলাম। আচ্ছা সমস্যা নাই, লাগলে আবার পরে ভিডিও স্টার্ট করবো।